1993 সালে বুদ্ধদেব ভট্টাচার্য আচমকা বামফ্রন্ট মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। কেন তিনি পদত্যাগ করলেন সে বিষয়ে কিন্তু আজ পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। শুধুমাত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে তার সাথে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তার সাথে জ্যোতি বসুর একটা আদর্শগত দূরত্ব তৈরি হয়েছিল, ব্যাস এইটুকুই জানা যায়। কিন্তু জনশ্রুতি রয়েছে এটাই যে তিনি নাকি সেই সময় মন্ত্রিসভাকে চোরেদের সভা, কাউন্সিল অফ থিপস বলে অভিহিত করেছিলেন। তবে তার আচমকা পদত্যাগের খবরে সাধারণ মানুষ চমকে উঠেছিল। সে সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রচুর আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক সবই হয়েছিল। তবে একটা কথা সবাই অনুধাবন করতে পেরেছিল যে বাংলার মাটিতে একজন ব্যতিক্রমী রাজনৈতিক নেতা উপস্থিত হয়েছেন। তা অচিরেই তার ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং প্রশাসনিক দক্ষতার কারণে জ্যোতি বসু এবং তার দল তাকে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হয়। 2000 সালের নভেম্বর মাসে বুদ্ধদেব ভট্টাচার্য যখন পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন, তখন তিনি অদ্ভুত এক অবস্থার মুখোমুখি দাঁড়িয়েছিলেন। তিনি লক্ষ্য করলেন যে দীর্ঘদিনের কৃষিনির্ভর অর্থনীতি গ্রামের মানুষদের ক্রয় ক্ষমতা বাড়ালেও শিক্ষিত মধ্যবিত্ত যুবকদের মধ্যে কর্মসংস্থানের তীব্রতর এক সংকট তৈরি হয়েছে। তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে কেবল কৃষি দিয়ে বাংলার উন্নয়ন সম্ভব নয়, বাংলাকে শিল্পায়নের পথে হাঁটতেই হবে। তা না হলে পশ্চিমবঙ্গের মানুষের উন্নতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। এখান থেকেই শুরু হলো তার ব্র্যান্ড বুদ্ধ ইমেজের জয়যাত্রা। প্রথমেই তিনি প্রশাসনে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য চালু করলেন তার বিখ্যাত ডু ইট নাও সেই স্লোগান ভিত্তিক কর্মসূচি, যা ছিল প্রথাগত লাল ফিতের ফাঁসের সরকারি ব্যবস্থার উপরে এক বড়সড় আঘাত। এরপরেই তিনি সারা ভারতে কমিউনিস্ট নেতারা যে পথে চলছিলেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন পথে, অন্য পথে তিনি হাঁটতে শুরু করলেন। তিনি কি করলেন? তিনি বেসরকারি বিনিয়োগ এবং বিদেশি পুঁজিকে স্বাগত জানানোর নীতি গ্রহণ করলেন। তা কমিউনিস্ট আর পুঁজি একসাথে এ কি সম্ভব? দলের ভেতরে কট্টরপন্থীরা, হার্ডলাইনাররা রে রে করে উঠল। সোজা কথায় তাকে কঠোর সমালোচনার মুখোমুখি হতে হলো। তবে তিনি ছিলেন অদম্য। সে সময় বিভিন্ন রাজনৈতিক যে প্রবন্ধ তিনি লিখেছিলেন বিভিন্ন পত্রপত্রিকায়, তার মর্মার্থ ছিল তার বক্তব্যের যেটাই যে তিনি পুঁজিবাদের সঙ্গে কখনোই আপোষ করেননি। তিনি স্বীকার করেন যে পুঁজির একটা শক্তি আছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পুঁজির সেই শক্তিকে কাজে লাগিয়ে তিনি পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি সাধন করতে চান। তিনি বলেছিলেন, আমাদের আর কোনো বিকল্প নেই। বলা বাহুল্য তার এই দৃষ্টিভঙ্গি তাকে লেনিনের নিউ ইকোনমিক পলিসি এনইপি বা চীনের সংস্কারবাদী দর্শনের সমতুল্য করে তোলে। ধীরে ধীরে আভ্যন্তরীণ বাধাবিঘ্নের মধ্যেও তার রাজনৈতিক দর্শন হয়ে উঠল চিরাচরিত মার্ক্সবাদী গোড়ামির থেকে অনেক বেশি নমনীয়, সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রথাগত কমিউনিস্টরা যেখানে ধর্মঘট এবং বন্ধকে শ্রমিক আন্দোলনের অপরিহার্য অস্ত্র মনে করেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তার ঘোর বিরোধী। তিনি প্রকাশ্যে তার দলের ট্রেড ইউনিয়ন সিটু, তার জঙ্গি আন্দোলনের সমালোচনা করেছিলেন এবং আইটি সেক্টরে ধর্মঘট নিষিদ্ধ করার মতো সাহসী পদক্ষেপ তিনিই নিয়েছিলেন। তার মতে বিশ্বায়নের এই সময়ে, এই যুগে কাজ বন্ধ করে উন্নয়ন করা সম্ভব নয়। তার এই ব্যতিক্রমী মনোভাবের ফলেই কিন্তু তার আমলে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি, আইটি সেক্টর এবং পরিষেবা খাতে পশ্চিমবঙ্গ অভূতপূর্ব সাফল্য অর্জন করে। সল্টলেক সেক্টর 5 এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা আইটি হাবে পরিণত হয়। উইপ্রো, ইনফোসিস, টিসিএস এই সমস্ত বড় বড় সংস্থাগুলি কলকাতায় পা রাখে। এই সাফল্য তাকে 2006 সালের বিধানসভা নির্বাচনে এক বিশাল জয় এনে দেয়। বামফ্রন্ট 294টি আসনের মধ্যে 235টি আসনে জয়লাভ করে, যা বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়ন নীতির প্রতি জনসাধারণের চূড়ান্ত সমর্থন হিসাবে বিবেচিত হয়। 2006 সালের বিশাল জয়ের পর বুদ্ধদেব ভট্টাচার্য তার শিল্পায়নের লক্ষ্য পূরণে মরিয়া হয়ে উঠলেন। তার শপথ গ্রহণের দিনই তিনি ঘোষণা করলেন যে হুগলির সিঙ্গুরে তৈরি হবে টাটা মোটরস কোম্পানির 1 লক্ষ টাকার ন্যানো গাড়ি তৈরির কারখানা।
কিন্তু অচিরেই সিঙ্গুরের উর্বর জমি অধিগ্রহণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বুকে এক বড় ধরনের ঝড় উঠল। তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তিনি কৃষকদের জমির অধিকার রক্ষার যে আন্দোলন সেখানে তিনি অনড় অবস্থান নিলেন। 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে পুলিশের প্রবেশ এবং গুলিবর্ষণে 14 জন গ্রামবাসীর মৃত্যু শিল্পায়নের স্বপ্নে বিভোর বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় একটা ট্র্যাজেডি হয়ে উঠল। সেই উত্তাল সময়ে বিরোধীদের প্রবল প্রতিবাদ প্রতিরোধের মধ্যে তিনি আর বেশি দূর অগ্রসর হতে পারলেন না। 2011 সালের বিধানসভা নির্বাচনে দীর্ঘ 34 বছরের বাম শাসনের পরাজয় ঘটল। সরে গেলেন শিল্পায়নের স্বপ্নদ্রষ্টা কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। ব্যতিক্রমী এক রাজনীতির চর্চা করে তিনি রেখে গেলেন নতুন দিগন্তের ইঙ্গিত। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলেন যে বামপন্থী নেতা হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন ট্র্যাজিক হিরো, ট্র্যাজিক নায়ক। তিনি বাংলার জন্য যা ভালো মনে করেছিলেন তা বাস্তবায়ন করতে গিয়ে তিনি সবচেয়ে বড় যে শক্তি তার সাধারণ মানুষের সমর্থন তাদেরকেই তিনি হারিয়ে ফেলেছিলেন। তবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে তার প্রয়াণের পর আজ যখন বাংলার মানুষ ক্রমবর্ধমান বেকারত্ব এবং দুর্নীতির মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত, তখনই আবার তার সেই শিল্পায়ন ও বিকাশের স্বপ্নকে ইতিবাচকভাবে এই বাংলার মানুষই মূল্যায়ন করছে। আর এখানেই হলো বুদ্ধদেব ভট্টাচার্যের জয়, তার দূরদর্শী রাজনীতির জয়। এই ভিডিও শেষ করার আগে আমি একটাই কথা বলবো যে বুদ্ধদেব ভট্টাচার্য কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন একজন দার্শনিক, একজন স্বপ্নদ্রষ্টা। তার রাজনীতিতে ভুল ছিল, সমালোচনা ছিল, কিন্তু তার সততা এবং বাংলার উন্নয়নের প্রতি তার যে নিষ্ঠা তা নিয়ে কোনো সংশয় কারোই ছিল না, আজও নেই। ভারতের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে তিনি চিরকাল এক ব্যতিক্রমী এবং সংস্কারবাদী একটা কণ্ঠস্বর হিসাবে তিনি চিহ্নিত হয়ে থাকবেন। ভবিষ্যতের দিনগুলোতে তার সেই ঐতিহাসিক রাজনৈতিক দর্শন, তার সেই ঐতিহাসিক স্লোগান কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, তা অমরত্ব লাভ করবেই, এ কথা বলার অপেক্ষা রাখে না। জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধা জানাই। ভালো থাকুন, নমস্কার।